স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আজকে আমরা পড়বো একটা যৌগের মধ্যে যে সংকরণ আছে, বিভিন্ন যে মৌলগুলো আছে তাদের সংকরণ। তো আমার পড়েন এখানে একটা সূত্র আছে, একটা যৌগের মধ্যে কি রকম সংকরণ হবে এটা সূত্রের মাধ্যমে আমরা বের করতে পারবো। দেখো হেডলাইনটা, যৌগে কোন ধরনের সংকরণ বিদ্যমান তার হিসেব। আমরা কিভাবে হিসেব করে বের করব যে একটা যৌগের মধ্যে কোন ধরনের সংকরণ বিদ্যমান। এইটা হলো আমার কোন যৌগের সংকরণ বের করার যে সূত্র, এই সূত্রটা হলো এটা। এটা কি দেখতে পাচ্ছ? এটা জি স্যার। x equal to half b plus হ্যাঁ, m minus c plus a। একটা যৌগের মধ্যে কয়টা সংকর অরবিটাল থাকে বা সংকরিত অরবিটাল থাকে বা তোমার ইলেকট্রন জোড় থাকে, ওইটা হলো ব্যালেন্স শেল ইলেকট্রন, ব্যালেন্স শেল ইলেকট্রন পেয়ার, ব্যালেন্স শেল ইলেকট্রন পেয়ার। আমরা যে যুযুতা বন্ধন তত্ত্ব ওখানে কিন্তু আমরা পড়েছি যে একটা যৌগ তৈরি হলে, যে মাঝের যে মৌলটা থাকে কেন্দ্রীয় মৌল, এটাকে আমরা বলি কেন্দ্রীয় মৌল। তারপরে কেন্দ্রীয় মৌলের চারপাশে কি থাকে, বিভিন্ন মৌলগুলো যুক্ত থাকে, এরকম ভাবে বিভিন্ন মৌলগুলো বন্ধনের মাধ্যমে যুক্ত থাকে। তাইলে কেন্দ্রীয় মৌলের যে বহিঃশক্তি স্তর তার মধ্যে যে ইলেকট্রন গুলো থাকে সেটাকে আমরা বলি ব্যালেন্স শেল ইলেকট্রন পেয়ার। বুঝতে পেরেছো? জোড়ায় জোড়ায় ইলেকট্রন গুলো থাকে না বন্ধনের মধ্যে, কি এক একটা বন্ধনের মধ্যে ইলেকট্রন গুলো কি অবস্থায় থাকে? জোড়বদ্ধ অবস্থায় থাকে। এখন এখন কয়টা, তাইলে এক এক জোড়া ইলেকট্রন মানে কি এক একটা অরবিটাল না? এক এক জোড়া ইলেকট্রন মানে এক একটা অরবিটাল। এখন এই অরবিটালের সংখ্যা যে কথা, আর তোমার যোজ্যতা বন্ধন ইলেকট্রন জোড় এর সংখ্যা একই, তো সেটার মান হলো x ইজ ইকুয়াল টু হাফ। আচ্ছা, হাফ কেন করছি? এখানে যতটা ইলেকট্রন হবে তার অর্ধেক হবে না জোড়া? কেন হাফ রাশিটা আসছে এটা কি বুঝতে পেরেছো? জি স্যার। মানে আমি যদি কোনো জিনিসের জোড়া বের করতে চাই তাহলে মূল সংখ্যাকে আমরা 2 দিয়ে ভাগ করব না? জি স্যার, কারণ একটার মধ্যে তো দুইটা করে। হ্যাঁ, তো তাইলে এই যে একটা মৌলের যে বাইরের শেলে যে যোজ্যতা স্তরে যে ইলেকট্রন গুলো থাকে সেই ইলেকট্রন গুলোর সংখ্যা হলো ভি প্লাস এম মাইনাস সি প্লাস এ। আচ্ছা, এটা যেমনি যৌগের ক্ষেত্রে প্রযোজ্য তেমনি আয়নের ক্ষেত্রে প্রযোজ্য। এই সি দিয়ে হলো আয়নটা যদি ক্যাটায়ন হয় অর্থাৎ ধনাত্মক আয়ন হয় তাইলে আয়নের চার্জের মান হলো সি, আর যদি এটা ঋণাত্মক আয়ন হয় বা এন আয়ন হয় তাহলে এন আয়নের চার্জের মান হলো এ। আর ভি হলো তার কি যোজ্যতা শেল, এই যে কেন্দ্রীয় মৌলটা তার যে যোজ্যতা শেল আছে, এই যোজ্যতা শেলে কয়টা ইলেকট্রন আছে সেটি হলো তার ব্যালেন্স ইলেকট্রন। বুঝতে পেরেছো? এখানে এই সূত্রে দেখো ভি এর মান দেয়া আছে, এম এর মান দেয়া আছে, সি এর মান দেয়া আছে, এ এর মান দেয়া আছে। আচ্ছা, আমি একটা বাস্তব উদাহরণ দেই। ধরো এখানে আমি লিখলাম CH4, তাইলে এখানে কেন্দ্রীয় মৌল কোনটা বলো দেখি? যার সংকরণ বেশি সে হলো কেন্দ্রীয় মৌল। এখানে কার্বনের যোজ্যতা স্তরে ইলেকট্রন বেশি, তাইলে এখানে কেন্দ্রীয় মৌলটা হলো কার্বন। তাইলে এখানে কার্বনের বেলায় ভিটা কত হবে বলো তো দেখি? কার্বনের বাইরে শেলে কয়টা ইলেকট্রন আছে বলো? কার্বনের বাইরে শেলে কয়টা ইলেকট্রন আছে? চারটা। বাইরের শেলে আছে চারটা। তারপরে একযোজী, এই কেন্দ্রীয় পরমাণুর সাথে একযোজী মৌলের সংখ্যা, একযোজী মৌলটা কি? এখানে হাইড্রোজেন। একযোজী মৌলটা হলো হাইড্রোজেন। হাইড্রোজেনের সংখ্যা কত? 4। তাহলে এখানে m ইজ ইকুয়াল টু হলো 4। m ইজ ইকুয়াল টু হলো, স্যার এটা একটু বুঝিয়ে বলবেন একযোজী কিভাবে? হাইড্রোজেনের যোজনী কত? শোনো, আমরা এখানে কাউন্ট করব যদি একযোজী মৌল যুক্ত থাকে তাইলে সেটা কাউন্ট করব। যেমন দেখো
কার্বন ডাই অক্সাইডের বেলায় CO2, তাই না? CO2 এর বেলায় অক্সিজেনের যোজনী কি এক যোজি? না, দুই যোজি। অতএব এইখানে m এর মান হবে 0। এখানে কি হবে? m এর মান 0। 0। আর এইখানে m এর মান কত? 4। এখানে এক যোজি মৌল হলো হাইড্রোজেন, তার সংখ্যা হলো 4। তাইলে আমরা V পাইলাম 4, m পাইলাম 4। আর এটা কি চার্জযুক্ত? এটা তো অণু, যৌগ, অতএব তার চার্জ হলো কি 0। তাহলে C এর মানও 0 হবে আর A এর মানও 0 হবে। তাইলে এখানে অরবিটালের সংখ্যা কত হবে? হাফ অফ 4 + 4, 8 এর অর্ধেক 4। এটা কি বুঝতে পেরেছ? আচ্ছা, স্যার, যদি একটা প্রশ্ন করবো? 4 জোড়া ইলেকট্রন হয়, 4 জোড়া ইলেকট্রন হলে এই চারটাকে আমরা কিভাবে ইয়ে করতে পারি? এই 4 জোড়া ইলেকট্রন হলে একটা হলো s অরবিটাল, 4টা অরবিটাল। একটা s অরবিটাল হলে p অরবিটাল হবে কয়টা? 3টা। 3টা। তাইলে মোট 3 আর একে হলো 4। 4 জোড়া ইলেকট্রন হলে একটা s, 3টা p। আর যদি 5 জোড়া হয় তাহলে একটা s, একটা p, আর 3টা p, আর একটা হলো d, আরেকটা হবে d। এই 5টা ইলেকট্রন হলে এটা হবে। আর যদি তোমার দুটো ইলেকট্রন হয় তাহলে কি হবে? sp। 3টা হলে sp2, 4টা হলে sp3, 5টা হলে sp3d, 6টা হলে sp3d²। বা ওই যে d2। এখানে দেওয়া আছে x এর মান কত কত হলে কোনটা হবে? বুঝতে পেরেছ? এখানে x মানে কি? মুক্ত জোড়, সরি, ব্যালেন্স শেল ইলেকট্রনের সংখ্যা, যোজ্যতা শেলে ইলেকট্রনের সংখ্যা। তো এই ইলেকট্রনের সংখ্যা 4 জোড়া। 4 জোড়া হলে এক একটা জোড়া দিয়ে হলো এক একটা অরবিটাল। তাইলে s হলো এক জোড়া দিয়ে, p হলো 6টা ইলেকট্রন দিয়ে, মানে 3 জোড়া দিয়ে, তাই না? d হলো 5 জোড়া হতে পারে, কিন্তু d এর মধ্যে এক জোড়াও থাকতে পারে। এখানে d তে এক জোড়া আছে। আচ্ছা, এখন আমরা এটা একটু ডিটেইলস আমরা এখানে একটু দেখবো। এটা একটু দেখো তো, এখানে একটু মাহবুবা একটু পড়ে শোনাও আমাকে এখান থেকে। কোন যৌগ বা আয়নের সংকরিত অরবিটালের সংখ্যা x ½ v + m - c + a। এখানে v হচ্ছে কেন্দ্রীয় পরমাণুর যোজ্যতা ইলেকট্রন সংখ্যা, m হচ্ছে কেন্দ্রীয় পরমাণুর সাথে যুক্ত একযোজী মৌলের পরমাণুর সংখ্যা, c হচ্ছে ক্যাটায়ন হলে তার চার্জের মান, a হচ্ছে অ্যানায়ন হলে তার চার্জের মান। যৌগ বা আয়নে সংকরিত অরবিটালের সংখ্যা x = 2 হলে sp সংকরণ, x = 3 হলে sp2 সংকরণ, x = 4 হলে sp3 সংকরণ, x = 5 হলে sp3d p ব্লক মৌলের ক্ষেত্রে সংকরণ এবং dsp3 d ব্লক মৌলের ক্ষেত্রে সংকরণ। x = 6 হলে sp3d2 p ব্লক মৌলের ক্ষেত্রে সংকরণ এবং sp3d2d ব্লক মৌলের ক্ষেত্রে সংকরণ। আচ্ছা, একটু অপেক্ষা করো। এখানে দেখো, পি ব্লক মৌলের ক্ষেত্রে ডিটা পরে না আগে? যেমন দেখো ক্লোরিন, এক মিনিট, ক্লোরিন একটা পি ব্লক মৌল, তাইলে সেখানে ডিটা কি আগে না পরে? যেমন ক্লোরিনের বেলায় কি হবে? থ্রাইসেস 3s 3p, তারপরে 3d না? জি স্যার। এস ব্লক মৌলের ক্ষেত্রে ডিটা হবে পরে। আর ডি ব্লক মৌল হলে ডি আগে না? 3d 4s 4p। কি এটা কি বুঝতে পেরেছো? ডি ব্লক মৌল হলে ডিটা কত হবে? আগে হবে। এর মানে ইলেকট্রনটা 4s এ যাবে, তারপরে 3d তে যাবে, তারপরে যাবে 4p তে, তাই না? তাহলে ডি ব্লক মৌলের ক্ষেত্রে যদি 5টা ইলেকট্রন জোড় হয়, 5 জোড়া ইলেকট্রন হয়, তাইলে সেখানে কি হবে? sp3d হলো পি ব্লক মৌলের ক্ষেত্রে, আর তোমার ডি ব্লক মৌলের ক্ষেত্রে হবে dsp3, ডিটা আগে। বুঝতে পেরেছো? এটা ডিটা আগে কেন বলো দেখি? কারণ হলো ওই যে আমরা ডি ব্লক মৌলের ইলেকট্রন বিন্যাসে আগে, আমি 3d সিরিজের কথা বলছি,
3d হলো আগে, তারপরে হলো 4s, তারপরে হলো 4p, তাই না? আচ্ছা, আমরা যেমন দেখো আয়রনের ইলেকট্রন বিন্যাস যদি আমরা লিখতে চাই, তাহলে কি হবে? এইখানে 2টা যাবে আর এইখানে যাবে 6টা, তাই না? এখন এখানে যে সংকরণটা হবে সেটা হবে ডিএসপি। পি কয়টা? 3টা। পি হলো 3টা, DsP3। এই যে এইটা। তাইলে ডি ব্লক মৌলের ক্ষেত্রে আমরা দেখব যে ডিটা হলো আগে আর পি ব্লক মৌলের ক্ষেত্রে ডিটা হলো পরে। আচ্ছা, এইখানে একটু ইয়ে আছে, এখানে এই ডি স্কোয়ারটা কি হবে? আগে হবে, তাই না? এখানে ডি স্কোয়ারটা কোথায় হবে? এখানে আগে, তারপরে P3। ডি স্কোয়ার SP3। আচ্ছা, তোমরা কি এই সূত্রটা কি ক্লিয়ারলি বুঝতে পেরেছো? এটা হ্যাঁ স্যার। এটা তার আমার কোনো একটা সমস্যা প্রশ্ন আছে? ছিল যে x এর মান কি কখনো 1 হবে না? একটা শোনো, একটা বন্ধনে সবসময় 2টার নিচে কি ইলেকট্রন হবে? না, একটা একটার ইলেকট্রন একটা দিয়ে তো থাকবে, আর আরেকটার বন্ধন হয় আরেকটা না, থাকবে। অর্থাৎ এক্স এর মান কখনো 1 হবে না। আচ্ছা, বুঝতে এক পারছি। জোড়া হতে পারে, এক জোড়া, একটা বন্ধনের জন্য এক জোড়া ইলেকট্রন হতে পারে। বুঝতে পেরেছো? তাইলে এক্স এর সর্বনিম্ন মান হলো 2। ক্লিয়ার? জি স্যার। জি স্যার। কারণ হলো যেহেতু অরবিটাল, একটা বন্ধন অরবিটাল মানে বন্ধন হয়েছে এমন একটা অরবিটালে মিনিমাম এক জোড়া ইলেকট্রন থাকতেই হবে, অর্থাৎ এখানে এক্স এর মান 2 এর ছোট হবে না। বুঝতে পেরেছো? আচ্ছা, জি। এখন স্যার, হ্যাঁ স্যার বলো। এক জোড়া মানে কি স্যার? এক জোড়া ইলেকট্রন? কি বুঝতে পারে না? স্যার একযোজি ইলেকট্রন মানে কি স্যার? এক জোড়া ইলেকট্রন? একযোজি ইলেকট্রন তো না, একযোজি মৌল। বুঝতে পেরেছো? একযোজি মৌল বলতে আমরা কি বুঝি? আচ্ছা। যেমন হাইড্রোজেন, সোডিয়াম, গ্রুপ 1 এর মৌলগুলো, বা অথবা স্যার, তার হ্যালোজেন মানে কি গুলো যে মৌলের যোজ্যতা 1? এক। যদি এখানে ক্লোরিন থাকে, একযোজি ক্লোরিন থাকে, তাহলে সেটা আমরা কাউন্ট করব। ক্লোরিন, ফ্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অর্থাৎ হ্যালোজেন গুলো হলো একযোজি। আর কি কোনটা একযোজি বলো দেখি? হাইড্রোজেন একযোজি। হাইড্রোজেন অথবা হ্যালোজেন হলে আমরা এটা কাউন্ট করব, আর নাইলে কাউন্ট করব না। ক্লিয়ার? জি জি স্যার। স্যার। যেমন দেখো, আমি PCl3 এর কথা বলি। PCl3, এখানে PCl3, আচ্ছা PCl3 হলে এখানে এক্স এর মান কত হবে বলো দেখি? মুখে মুখে বলো। ফসফরাসের বাইরের শেলে কয়টা ইলেকট্রন আছে? মনে নাই আমার। ফসফরাসের বাইরের শেলে আছে 5টা ইলেকট্রন। তাহলে এখানে বি এর মান কত হবে? 5। 5। একযোজি ইলেকট্রনের সংখ্যা হ্যাঁ কত? হ্যাঁ, 5। তাই না? 5। তাহলে 5 আর 3 কত? 8। আর এগুলি তো জিরো, যেহেতু এটা যৌগ, অতএব এখানে ক্যাটায়নও না, অ্যানায়নও না, তাই না? অতএব এখানে কি হবে? 5 আর 3 8। 8 কে অর্ধেক করলে 4। অতএব এটা এখানে কি ধরনের সংকরণ আছে? sp3। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, এখানে আমি উদাহরণগুলো ভালোভাবে দিয়েছি, একটু দেখো তো এখানে। স্যার ক্যাটায়ন অ্যানায়ন নেই মানে কি স্যার? এখানে তো কিভাবে নেই আচ্ছা স্যার? আচ্ছা, আপনি আমি একটা কথা বলি, যদি এটা এখানে NH4 হতো, NH4 প্লাস, NH4। স্যার, ক্লোরিনের তো যোজ্যতা হলো 7। এইখানে তো ক্লোরিনের দুজনই 1, ফসফরাসের দুজনই 3, তাই না? এখানে এই ক্লোরিনের দুজনই পড়ছে ফসফরাসের গায়ে, আর ফসফরাসের দুজনই পড়ছে ক্লোরিনের গায়ে, তাই না? স্পষ্টতই আমরা বুঝতে পারছি যে এখানে ক্লোরিনের দুজনই 1, তাই না? আচ্ছা, NH4 প্লাস, এই আয়নটার নাম কি? অ্যামোনিয়া। অ্যামোনিয়াম, তাই না? আচ্ছা, এইখানে তাইলে এটা কি অ্যানায়ন না ক্যাটায়ন? হ্যালো, এটা এটা হলো ক্যাটায়ন, তাই না? আচ্ছা, মাইনাস না তো? হুম, জি স্যার। ক্যাটায়ন হইলে তার চার্জ কত? প্লাস। +1। এটার চার্জ হলো +1। তাইলে এখানে এম এর মান কত হবে? আর সি এর মান হবে 1 এখানে, তাই না?
আর হুম। এটা তো অ্যানায়ন না, অতএব এটার এর মান কত হবে? 0। জিরো হবে। আচ্ছা এখন বলো তো দেখি এখানে এক্স এর মান কত হবে? হাফ। নাইট্রোজেনের ব্যালেন্স শেল কয়টা, ইলেকট্রন কয়টা নাইট্রোজেনের বাইরের শেলে? হ্যালো, নাইট্রোজেনের বাইরে সে তো স্যার 5টা 5টা। তাহলে এখানে হবে হ্যাঁ। 5। আর হাইড্রোজেন কয়টা? হাইড্রোজেনের প্লাস স্যার 4টা হাইড্রোজেন। হ্যাঁ, তো 5 আর 4 9। 9 থেকে কত বাদ যাবে? একবার যাবে, তাহলে এক 8 বাদ আর যাবে। ওটা তাহলে স্যার থাকবে কত? 8। আর এটা তো 0। 4 স্যার 4 হবে। হ্যাঁ, তাহলে তারপরে 4। sp3 এখানে কি কি ধরনের সংকরণ বিদ্যমান? তাইলে sp3 sp3। দেখছো তোমরা একটা খুব ভালো জিনিস কিন্তু শিখে ফেলছো, এবং খুব সহজে। একটা আগে কিন্তু প্রশ্ন এটা ছিল। বুঝতে পারতা না যে অ্যামোনিয়াম আয়নের সংকরণটা কি। আচ্ছা এইখানে এই পয়েন্ট থেকে একটু পড়ো এখান থেকে। স্যার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ বলো। স্যার যদি মানে মৌলটা অ্যানায়ন হয় তাহলে কি আমি মাইনাস সহ সংখ্যাটা বসাবো এর মান? হ্যাঁ, আচ্ছা যেমন আমি একটা উদাহরণ দেই এখানে। ধরো এটা হলো সালফেট আয়ন, SO4 2 মাইনাস, তাই না? এটা হলো সালফেট আয়ন, তাই না? আচ্ছা, তো সালফেট আয়ন হলে এখানে এই সালফারের সংকরণ কি অবস্থায় আছে সেটা আমরা বের করব, তাই না? তো তাইলে সালফারের যুযুতা ইলেকট্রন কয়টা? 4টা। কিভাবে 4টা? সালফার কয় নম্বর গ্রুপে আছে? 6 নম্বর গ্রুপে আছে না? আর এইখানে এম এর মান কত হবে বলো দেখি এখানে? এম এর মান হলো 0, কারণ অক্সিজেনের যোজনী তো আর 1 না। 1 না স্যার। তাইলে 6 প্লাস 0, এইটাও 0। এটা যেহেতু ক্যাটায়ন না, এটা হবে 0। আর এখানে কত হবে? মাইনাস। না, এখানে প্লাস হবে। প্লাস কত? 2। তাহলে 6 আর 2 8, 8 এর অর্ধেক হলো 4। 4। অতএব এটা কি কি ধরনের সংকরণ বিদ্যমান এখানে? sp3 sp3 কি বুঝতে পেরেছো এটা? বুঝতে পারছি স্যার। আচ্ছা জি স্যার। এই পয়েন্ট স্যার থেকে একটু আমাদের পড়ো। প্রশ্নতে কি এটা ক্যাটায়ন নাকি অ্যানায়ন ওই মানটা দেওয়া থাকবে? আচ্ছা সালফেট লিখতে আমরা 2 মাইনাস লিখি না, অ্যামোনিয়াম হ্যাঁ। লিখতে NH4 প্লাস হ্যাঁ, লিখি না? হ্যাঁ। জি স্যার। যৌগের সংকেত, যৌগটা তো দেয়া থাকবে, প্লাস হোক মাইনাস হোক আয়ন হোক, এগুলো সবই চিহ্ন আকারে দেয়া থাকবে। আর তোমরা এই ব্যালেন্স ইলেকট্রন বের করার জন্য কি করবা? মৌলটার ইলেকট্রন বিন্যাস লিখবা। কিভাবে? সংক্ষেপে। যেমন ধরো ফসফরাস। ফসফরাস হলে ফসফরাস কয় নম্বর মৌল? 15 স্যার 9। হ্যাঁ, তাহলে 15 হইলে এই 15 কে আমরা কিভাবে ভাঙবো? সরি, দ্বিতীয় সালে 8টা না? হ্যাঁ, দ্বিতীয় 6 সালে আর হলো 2 8টা, তাইলে কি হবে? 2, তারপরে হলো 8 নাকি? তারপর 5। হ্যাঁ স্যার, তারপর 5। তারপরে হবে 5, এই হলো 15, তাই না? তাইলে প্রথম সেলে হলো 2টা থাকে ইলেকট্রন, দ্বিতীয় সেলে থাকে 8টা, পরের সেলেও থাকে 8টা। এটা হিসাবটা হলো 2 2 8 8, তারপরে হলো কত বলো দেখি? 2 8 8 18। একটু পড়ো তো এটা একটু। ফাইজা পড়ো। অথবা যৌগ বা আয়নে কেন্দ্রীয় পরমাণুর চারপাশে 2 জোড়া ইলেকট্রন থাকলে sp সংকরণ, 3 জোড়া ইলেকট্রন থাকলে sp2 সংকরণ, 4 জোড়া ইলেকট্রন থাকলে sp3 সংকরণ, 5 জোড়া ইলেকট্রন থাকলে sp3d বা dsp3 সংকরণ, 6 জোড়া ইলেকট্রন থাকলে sp3d2 অথবা d2sp3 সংকরণ হবে। এটা কি বুঝতে যেমন পেরেছো এটা? আচ্ছা এবার এই উদাহরণ 3টা দেখো এখানে। PCl5, এটা হলো অ্যামোনিয়াম, আর এটার নাম কি?
হেক্সাসায়ানোফেরেট আয়ন। আচ্ছা এখানে এইটা হেক্সাসায়ানোফেরেট। ধনাত্মক ক্যাটায়ন না অ্যানায়ন? এটা স্যার এটা হচ্ছে অ্যানায়ন। অ্যানায়ন। অ্যানায়ন, রাইট। এখানে এর মান কত হবে? 4। 4। এর মান হবে 4। 4। আচ্ছা, তো তারপরে এই সায়ানাইডের যোজনী কত? সায়ানাইডের যোজনী হলো -1। সায়ানাইডের যোজনী হলো -1। তো তাহলে এখানে এই এর মানে এটা একযোজি কয়টা? এখানে একযোজি মৌল বা মূলকের 6টা। সংখ্যা একযোজি স্যার হলো 6টা। 6টা, তাই না? আচ্ছা, আয়রনের যোজ্যতা ইলেকট্রন কয়টা? 2টা না? আয়রনের বাইরের শেলে 4s2 ইলেকট্রন আছে। বাইরের শেলে কি আছে? জি স্যার। 4s2। আয়রনের যদি আমরা ইলেকট্রন বিন্যাস লিখি 3d, স্যার 3d6 4s2। হ্যাঁ, তো হ্যাঁ। তাহলে বাইরের শেলে ইলেকট্রন কয়টা? 2টা। 2টা। তাইলে দেখো এখানে এই যে 2 লিখছি, তারপরে এম এর মান হলো 6। এটা ঋণাত্মক আয়ন না, এটা ধনাত্মক আয়ন না, এই কারণে ধনাত্মক আয়নের মান 0 আর ঋণাত্মক আয়নের মান 4। ঋণাত্মক চার্জের মান 4। তাইলে 6 2 8 8 6 14 না, 6 2 8 8 4 12, 12 কে 2 দিয়ে ভাগ করলে 6। 6। তাইলে এখন বলো তো এই আয়নের মধ্যে কি ধরনের সংকরণ বিদ্যমান? আয়রনের sp3। sp3d2 হইছে? না, ডিটা আগে হবে এখানে। কারণ এটা হচ্ছে ডি ব্লক মৌল। ডি ব্লক মৌল, অর্থাৎ ডিটা আগে হবে। আচ্ছা, এইটা স্যার, অ্যামোনিয়ামেরটা এখানে কি- দেখো, এই হিসাবটা বুঝতে পেরেছো? এটার অ্যানসারটা এখানে কি ভুল দেওয়া না? dsp3। স্যার d2 না? এখানে নাইট্রোজেনের ব্যালেন্স ইলেকট্রন কয়টা? 5টা। কিভাবে বুঝলাম? নাইট্রোজেন হলো 7, তাহলে 2 আর 5, তাই না? জি স্যার। তারপরে এখানে ধনাত্মক আয়ন একযোজি পরমাণুর সংখ্যা হলো 4টা। তারপরে এটা যেহেতু ক্যাটায়ন, তাইলে তার মান হলো এম এর মান হলো 1। যেহেতু এখানে নেগেটিভ আয়ন না এটা, অতএব এটা 0। তাইলে এটাকে ক্যালকুলেট করলে হবে 4। স্যার আমরা বলছিলাম কি স্যার, মানে স্যার হেক্সা, মানে স্যার নিচের যৌগটায় মানে হেক্সাসায়ানোফেরিক নাকি? হ্যাঁ এই যৌগটার মধ্যে ফেরোসায়ানাইড আয়ন, এমনি নরমাল নাম হলো ফেরোসায়ানাইড আয়ন আয়ন। আচ্ছা, অথবা এটার মধ্যে- হেক্সাসায়ানোফেরেট 2। হেক্সাসায়ানোফেরেট 2 ইউপেক নেম। হ্যাঁ স্যার। স্যার এটার মধ্যে স্যার d2 হবে না স্যার? d2 sp3। এখানে ইলেকট্রনের 6টা না? হ্যাঁ স্যার 6টা থাকে তো ও স্যার d2। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখানে একটা আর 3টে হলো 4টা, এখানে হবে d2, রাইট? হ্যাঁ। ইউ আর জি, রাইট। তাইলে 2 আর 1 এ 3, 3 6। কোন যৌগ বা আয়নের সংকরিত অরবিটালের সংখ্যা x = half of b plus m ফাইজা। minus হ্যাঁ। c plus a। এখানে b হলো কেন্দ্রীয় পরমাণুর যোজ্যতা ইলেকট্রন সংখ্যা, m হলো কেন্দ্রীয় পরমাণুর সাথে যুক্ত একযোজি মৌল হতে পারে অথবা কি হতে পারে? আয়নও হতে পারে। একযোজি মৌলের অথবা আয়নের, বুঝতে পেরেছো? একযোজি মৌল অথবা কি হবে? আয়নও হতে পারে। এটা একযোজি মৌল না হয়ে কি হতে পারে? আয়ন। আয়ন। যেমন আমরা সায়ানাইডের বেলায় দেখলাম, না স্যার আমরা একযোজি এই মৌল। যে সায়ানাইডের বেলায় দেখলাম, এইটা হলো একযোজি লিগ্যান্ড। এটা হলো একযোজি লিগ্যান্ড। স্যার স্যার এখানে যে m মানে স্যার কেন্দ্রীয় পরমাণুর সঙ্গে একযোজি মৌলের পরমাণুর সংখ্যা, স্যার এইটা বলতে স্যার আপনি আরেকবার বলবেন স্যার কোন মৌলগুলো? আমার মনে হইতেছে যে সকল পরমাণু মানে মৌলর যোজনী হলো 1, ওগুলার কথাই বলতেছে। একযোজি। ও আচ্ছা আচ্ছা। একযোজি, যোজি বলতে তো যোজনী 1 এটাই বুঝাইতেছে। যোজনী একটা ওই যে হাইড্রোজেন নাকি শোনো, হাইড্রোজেন। এইটা মৌলের জায়গায় কি হতে পারে? এটা আয়নও হতে পারে, একযোজি আয়নও হতে পারে।
বুঝতে পেরেছো? যেমন আমরা সায়ানাইড আয়ন, এটার যোজনী কত? 1। সায়ানাইড আয়নের যোজনী 1। তাইলে এইখানে এই যে সায়ানাইড আছে 6টা, অতএব এখানে এক যদি মৌলর বা আয়নের জায়গায় এখানে দেখো এই যে 6 বসাইছি, এম এর মান কত বসাইছি? 6। কি এটা বুঝতে পেরেছো? এটা মৌল হতে পারে অথবা কি হতে পারে, একযোজী আয়নও হতে পারে, তাই না? একযোজী মৌলগুলো কি কি? যেমন হাইড্রোজেন 1 নম্বরে আছে, 2 নম্বরে আছে কি? হ্যালোজেন। হ্যালোজেন মানে ক্লোরিন, ফ্লুরিন, ব্রোমিন, আয়োডিন, এগুলো হলো একযোজী। একযোজী মূলকগুলো কি কি? যেমন ধরো হাইড্রোক্সাইড হতে পারে, উইচ আয়ন হতে পারে, তারপরে হতে পারে সায়ানাইড আয়ন একযোজী, তাই না? এরকম একযোজী আরো অনেক মূলক আছে, তাই না? তো তাইলে এখানে এই যে এম এর যে ব্যাপারটা, সেটা হলো একযোজী মৌল হতে পারে অথবা মূলকও হতে পারে। মূলক বলতে কি বোঝায়? আয়ন বোঝায়, বুঝতে পেরেছো? কিন্তু এটার চার্জ পজিটিভ থাকুক বা নেগেটিভ থাকুক, এটা কোনো ব্যাপার না। এখানে এম এর মান সবসময় যোগ হবে, ক্যাটায়ন হলে এটার মান মাইনাস হবে, অ্যানায়ন হলে অ্যানায়নের চার্জ যেটা থাকে সেটা এখানে প্লাস হবে। ক্লিয়ার? হ্যালোজেন মৌলগুলো কিভাবে একযোজী হলো? ওগুলোর যোজনী কি এক? একদিনই যেমন দেখো এখানে এক না, অনেকগুলো হতে পারে, কিন্তু এই যৌগটার মধ্যে কত? এখানে PCl5 এ হ্যালোজেনের যোজনী কত? আচ্ছা, বুঝতে পারছি এখন। মানে যে নরমাল যৌগটা যোজনী সেটার হিসাব মধ্যে করবে না। হ্যালোজেন। তুমি যেই শোনো, তুমি যেই যৌগটা চিন্তা করছো, সেই যৌগের মধ্যে তার যোজনী কত? বুঝতে পেরেছো? এখানে PCl5, তো এখানে ক্লোরিনের যোজনী কার গায়ে গেছে? ফসফরাসের গায়ে। আর ফসফরাসের যোজনী আসছে, তাইলে এখানে আমি বুঝতে পারছি স্পষ্ট যে ফসফরাসের যোজনী হলো 5 আর ক্লোরিনের যোজনী হলো 1। আচ্ছা, ফসফরাসের বাইরের শেলে কয়টা ইলেকট্রন আছে? কেমনে হিসাব করব? ফসফরাস হলো 15। 15 হলে আমরা 15 কিভাবে ভাঙবো? 2 8 এরপর 5। হ্যাঁ, 2 8, তাহলে 10 হয়ে গেল, আর আছে 5 মানে 2 8, তারপরে আর কত? আর হলো 5, তাই না? তাহলে ফসফরাসের বাইরের শেলে যোজনী হলো 5। আচ্ছা, তো এই পেজটা আর কি বলবো এখানে? না স্যার। আচ্ছা, এটা কি টোটালি বুঝতে পেরেছো ভালোভাবে? হ্যাঁ স্যার, একটু প্র্যাকটিস করতে হবে জাস্ট। আচ্ছা, প্র্যাকটিস করার জন্য দেখো এখানে আমি অনেকগুলো উদাহরণ দিয়ে রাখছি, এখানে একটু এই জিনিসগুলো একটু দেখো। স্যার, এখানে LPE-টা কি? LPE মানে লন পেয়ার ইলেকট্রন। LPE এটা আমি আগের ক্লাসে তো বলেছি, মুক্ত জোড় ইলেকট্রনের সংখ্যা। এখানে এই চার্টটা খুব ভালোভাবে তোমাদের পড়তে হবে, একেবারে ডিটেইলস অনেকগুলো যৌগের বের করে আমি রেখেছি অলরেডি। এই পেজটা একটু দেখো। তোমরা কি পেজটা দেখতে পাচ্ছ? জি স্যার, দেখা যাচ্ছে। আমার স্যার, আমাদের এখানে আকৃতি একটা রো আসছে। স্যার, এই আকৃতির এটা যদি একটু বুঝিয়ে দিতেন যে এটা কিভাবে আসলো। ত্রিকোণাকার চতুষ্কোণ। হ্যাঁ, ওই দিন কিন্তু আমি বলেছিলাম, এখানে দেখো বোরন, বেরিলিয়াম, ডাইক্লোরাইড, এটার এক্স এর মান কত হবে? হাফ অফ বোরনের বেরিলিয়ামের বাইরের শেলে কয়টা ইলেকট্রন? 2টা। তারপরে একযোজী মৌল হলো 2টা, তাহলে 4 এর অর্ধেক হলো 2। তাহলে এখানে কয় জোড়া ইলেকট্রন আছে? 2 জোড়া। তাহলে 2 জোড়া ইলেকট্রন দিয়ে দুটো সংকরণ হয়, S আর P। তাইলে এখন দেখো, আমি ওদিন বলছিলাম যে টোটাল স্পেসটা হলো 360 ডিগ্রি। 360 এর 2 দিয়ে ভাগ করলে কত? 180। 180 হলে কি হবে? লোন পেয়ার, এটা রৈখিক হবে। এটা কি হবে? রৈখিক হবে। আর এখানে দেখো লোন পেয়ার ইলেকট্রন, বিজোড় ইলেকট্রন, অযুগ্ম ইলেকট্রন বা মুক্ত জোড় ইলেকট্রনের সংখ্যা, এটা আমরা কিভাবে বের করব? এক্স এর মান থেকে, এক্স এর যে মান, এখানে 2 জোড়া ইলেকট্রন, 2 জোড়া ইলেকট্রন থেকে এখানে বন্ধন আছে কয়টা? 2টা না?
বেরিলিয়ামের আচ্ছা। সাথে দুটো ক্লোরিন দুইটা বন্ধনে আছে, তাহলে বন্ধনের সংখ্যা এখানে আমরা কি করব, এক্স মাইনাস নাম্বার অফ বন্ডস। এই জিনিসটা বুঝতে পেরেছো, এক্স মাইনাস নাম্বার অফ বন্ড। বন্ড। যেমন দেখো এই PCl5 এ বন্ধনের সংখ্যা কত, 5টা না? জি স্যার। এই বোরন বেরিলিয়াম ডাইক্লোরাইডে বন্ধনের সংখ্যা কত, 2। এই বোরন ট্রাইক্লোরাইডে বন্ধনের সংখ্যা কত, 3। তাইলে এখানে মুক্ত জোড় ইলেকট্রন থাকবে? আমার যদি এখানে x এর মান 3 হয়, বন্ধনও আছে 3টা, অতএব মুক্ত জোড় ইলেকট্রন এখানে নাই, এখানেও মুক্ত জোড় ইলেকট্রন নাই। কিন্তু আমরা এখানে অ্যামোনিয়ার বেলায় বলি, আমরা অ্যামোনিয়ার বেলায় x কত হবে একটু মুখোমুখি বলো তো, 5 আর 3 এ 8, 8 এর অর্ধেক 4। 4। তাহলে 4 থেকে এখানে বন্ধন কয়টা, 3টা না? তাইলে 4 থেকে 3 বাদ দিলে 1 জোড়া মুক্ত জোড় ইলেকট্রন থাকবে, 1 জোড়া। এটা কি বুঝতে পেরেছো? এলপিই মানে কি? লোন পেয়ার ইলেকট্রন। লোন পেয়ার ইলেকট্রন। আচ্ছা, যদি 4 জোড়া ইলেকট্রন থাকে, ইলেকট্রন পেয়ার থাকে, 4টা ইলেকট্রন পেয়ার থাকে, অর্থাৎ x এর মান 4, মানে 4টা ইলেকট্রন পেয়ার আছে, তাহলে এখানে সংকরণটা কি হবে, sp3। sp3 হইলে কোনটা কত হয় এটা একটু মুখস্থ রাখবা, কত, 109.5। 109.5। এখানে লোন পেয়ার ইলেকট্রন কত হবে, বন্ধন কোণ বের করার কি কোনো সূত্র আছে? সূত্রটা তো 360 কে যতটা বন্ধন সেটা দিয়ে আগে ভাগ করবা, তারপরে ভাগ করে যদি তো চতুস্তলক হয় তাহলে এটা বাড়বে। ও এমনিতে মানটা একদম সরাসরি মান আসবে না? না, অ্যাকুরেটলি মান আসে না। এখন একটা জিনিসের 4টা পা থাকে, এখন এগুলো 90 ডিগ্রি কোণে না থাকে, এটাকে বাড়ানো যায়। 4 পাওয়ালা একটা জিনিস মনে করো, একটা উপর দিকে দিলাম আর 3টা পা নিচের দিকে, তাই না? তো এখানে এগুলো আমরা যদি ভিতর থেকে একটু সরাইতে সরাইতে কত পর্যন্ত, 90 থেকে বাড়িয়ে 104.5 পর্যন্ত করা যায়। হ্যাঁ, এই চতুস্তলক কাঠামোটা আমি এখানে একটু দেখাই। এখানে তো এই যে দেখো, এখানে এইটা হলো চতুস্তলক এবং এখানে sp3 সংকরিত, এখানে যে বন্ধন কোণটা 109.5, আবার এখানে হলো 120। তো 360 ডিগ্রি কোণকে আমি 3 দিয়ে ভাগ করছি বন্ধন সংখ্যা দিয়ে, তাইলে কি হয়ে গেছে, 120। আর যদি রৈখিক হয়, যদি হয়, এই যে দেখো এখানে 2টা বন্ধন, তাহলে 360 কে 2 দিয়ে ভাগ করলে 180। ক্লিয়ার? হ্যাঁ, তো ঠিক আছে। হ্যাঁ, থ্যাংক ইউ তোমাদের, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।